আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অভিনন্দন এবং যারা আমাকে শুনছেন এবং পরে শুনবেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। একই সাথে অনুরোধ থাকলো আপনারা আমাদের এই আয়োজনকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের আয়োজনকে উৎসাহিত করবেন। আজকে একটু ভিন্ন আলোচনা করি, বরাবরের মতোই সে রাজনীতি বিষয়ে। এর বাইরে আসলে আমি খুব বেশি চিন্তা করতে পারিনি, সরি, মাফ করবেন। আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমরা আমাদের রাষ্ট্র, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্র, রাজনীতিবিদ সবাই মিলে আমরা একটা নিরুদ্দেশের পথে, মানে গন্তব্যহীন একটা যাত্রা শুরু করেছি। এই যাত্রার শেষ কোথায়? এটা নিয়ে, প্রিয় দর্শক, আপনাদের সাথে কিছু আলাপ করি। কারণ প্রতিদিনই আমরা একটু লক্ষ্য করছি, ক্রমেই যে আশা প্রত্যাশা নিয়ে আমাদের জুলাই বিপ্লব হয়েছিল, হাজার হাজার তরুণ ছাত্র জনতা প্রাণ দিয়েছিল অকাতরে, সকল আবাল বৃদ্ধ বনিতা নেমে এসেছিল রাজপথে, যার মানে প্রভাবে প্রকম্পিত হয়ে হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী এক দানব বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সে আশা আকাঙ্ক্ষা কেন জানি আজকে ধুলায় মিশে যেতে চলেছে। এজন্য একদিকে এই সরকার যেমন দায়ী, তেমনি যারা এই, বিশেষ করে ছাত্ররা এই আন্দোলনটাকে যেভাবে সংগঠিত করেছিল, তাদের মেসেজটা তারা হয়তো যথাযথভাবে কন্ট্যাক্ট করেছে জাস্ট জনগণের সাথে, যেহেতু জনগণ তাদের কথায় এবং বড় বড় সকল রাজনৈতিক দল তাদের কথায় মানে রাজপথে নেমে এসেছে। কিন্তু তারা তাদের যে বক্তব্যটা দিয়েছে সেটা তারা স্পষ্টই দিয়েছে। আমি তখনকার সেই দাবিগুলো এখনো আমার স্মৃতিতে এবং আমার চোখের পাতায় ভাসে। এখন এসে সেখানে কথা হচ্ছে, তখন তো বিপ্লবের কথা হয়নি, বিপ্লবের পরে কি হবে সেটা হয়নি, বিপ্লবের ঘোষণাপত্র তখন হয়নি কেন, এখন বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কেন, সবকিছু এই জিনিসটাই কিন্তু আমাদের পুরো রাজনীতির প্রেক্ষাপটটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে। আমার কথা হলো, বিপ্লব একেবারে বিরাট ক্যাম্পাসের ঘোষণা দিয়ে হলো না কেন, এটা তো খুব বড় বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো হাসিনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে বিরুদ্ধে, এটা তো সত্য। এবং সেখানে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এগুলো স্কিপ করে ওই দাবিগুলোর সাথে গিয়েছিল ছাত্র তরুণ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জীবনের ঝুঁকি নিয়ে তারা পালিয়ে পালিয়ে কর্মসূচি ঘোষণা করেছে। হয়তোবা 5ই আগস্ট যদি ফ্যাসিবাদী হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিতেন। এই জায়গাটা নিয়ে এখন আবার নতুন করে বিতর্কের জন্ম হলো যে তখন তো এটা বিপ্লব বলা হয়নি, বিপ্লবের পরে একটা সুনির্দিষ্ট কাজ থাকে সেটা করা হয়নি, বিপ্লব হলে কি কি হতো সেটা হয়নি, যা হয়নি বা যা হওয়ার সময় হাতে পাওয়া যায়নি সেটা নিয়ে আমরা যতটা ব্যতিব্যস্ত হয়ে উঠছি, এতে আবার হাসিনাকে আমরা দুই হাতে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হচ্ছি মনে হচ্ছে, এবং তার আসার রাস্তাটাকে আমরা প্রশস্ত করছি। এই বুঝে না বুঝার ভান করা, এই যে অযৌক্তিক হোক আর যৌক্তিক হোক, এই বিতর্কটাকে সামনে নিয়ে আসা। বিপ্লব কি, বিপ্লবের ধরন কি, বিপ্লবের আকার কি, প্রকার কি, কেন আগে হলো না, কেন পরে হচ্ছে। আমি, প্রিয় দর্শক, সত্যিকার অর্থে আমি বিষয়টা মেলাতে পারছি না। আরেকটা দিকে যেটা হচ্ছে সেটা হলো যে কি, এই বিপ্লবী সরকার বলি, জাতীয় সরকার বলি, এই সরকারটা তাৎক্ষণিকভাবে গঠিত না হওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারছে না। হাতে গোনা 5 জন, 6 জন, 7 জন উপদেষ্টা, ছাত্র যারা আছেন প্রতিনিধি তারা সহ, আর বাকিরা কিন্তু খুব শক্ত অবস্থানে তারা মানে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। তাদের বিভিন্ন কথায়, আচার আচরণে তাদের এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠছে। এই সুযোগটাও কিন্তু আস্তে আস্তে আশার সঞ্চার যোগাচ্ছে ফেসিবাদকে মাথাছাড়া দিয়ে ওঠার। তারা আজকে বহু লীগে রূপান্তরিত হয়ে এসেছে। রিক্সা লীগ, ব্যাটারি চালিত লীগ, আনসার লীগ, বিডিআর লীগ, পুলিশ লীগ, কত লীগই আমরা দেখলাম গত 5 মাস, 5.5 মাসে তাদের আবরণ। এখন তারা এসেছে ফেসবুক লীগ, ইউটিউব লীগ,
বহু চ্যানেল আপনি দেখবেন। এখন তারা বিভিন্ন চ্যানেলে কথা বলছে, বিভিন্ন চ্যানেল তারা খুলছে এই ইউটিউব এবং এই ফেসবুকে। এখন কথাটা হলো তারা এই অপপ্রচারগুলো চালানোর সুযোগ পাচ্ছে ওই যে সরকারের কণ্ঠে যে অসহায়ত্বটা ফুটে উঠে। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বলেন যে সবাই যদি ঐক্যমত্য না হয় তাহলে এই করব না, ওই করব না, সংস্কার করব না, বা সংস্কার আধা আধি করব বা পুরোপুরি করব, কখনো নির্বাচন আগাই দিতে বলার প্রশ্ন আসছে, কতক্ষণ নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা উঠছে। মানে নিজেদের অবস্থানে ঠিক থাকতে পারছে না। তার মধ্যে দেশের আইন শৃঙ্খলা, পুলিশের যে শূন্য পদগুলো সেগুলো কি হলো, আমলাতান্ত্রিক যে জটিলতা সেটা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া হলো, সবগুলো কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ হয়ে আছে বড় আকারে। তাদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেওয়া যাচ্ছে না। হাসিনা এবং তার দোষরদের বিচারের বিষয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলছে, কিন্তু সবগুলো যেন কোথাও না কোথাও একটা ঢিলেমিতালে চলছে। যেখানে যেন কোথায় কোথায় গিয়ে যেন গিটারের যেরকম একসাথে রিদম উঠে, সেই রিদমটা বাজছে না। একসাথে কিন্তু সুরগুলো বাজছে না। একগুলো একসাথে যেন মানে সুরের যে মানে মূর্ছনা বা যেই বিচারের বা যে ছন্দটা ইয়ে হওয়ার কথা, সেটা হচ্ছে না। এটা আসলে আমাদেরকে ব্যথিত করে, মর্মাহত করে, ভাবিত করে। আমরা আসলে দিনে দিনে কোথায় যাচ্ছি? হয়তোবা আমাদের এই যাত্রা খুব সম্ভবত, আমি আশা করি না এটা। তবু আমি বলতে চাই খুব সম্ভবত আমরা একটা গন্তব্যহীন যাত্রার দিকে এগোচ্ছি। যে যাত্রা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর যদি বাংলাদেশীদের ভাগ্য, ২০ কোটি জনগণের ভাগ্য যদি খুবই সুপ্রসন্ন হয়, আল্লাহ যদি আমার প্রতি রহম করে, তাহলে আমরা একটা নতুন সূর্যোদয়ের নতুন বাংলাদেশ দেখব। নতুন বাংলাদেশের দেখতে চাওয়া মানে বাংলাদেশের নাম পরিবর্তন করা নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।